হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে অসাধারণ একটা কোরিয়ান থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি এবং এটা এমন ধরনের থ্রিলার সিনেমা, আমি কি বলবো ভাই, এরকম থ্রিলার সিনেমা এর আগে আমি কখনোই দেখিনি। এই সিনেমার নায়ক হচ্ছে 80 বছরের একজন বুড়ো, যে তার সাথে 60 বছর আগে যে একটা অন্যায় ঘটেছিল সেইটার বদলা নিতে যায় যখন সে রিটায়ারমেন্ট করে। মানে যখন তার দায়িত্ব শেষ হয়ে যায়, পোলাপান বড় হয়ে গিয়েছে, বউ মারা গিয়েছে, তখন সে করে কি প্রতিশোধের নেশা উত্তাল হয়ে ওঠে, যাতে এখন যদি সে মারাও পড়ে তার লাইফে আর কোনো নেই। এবং এই সিনেমাতে একটা জিনিস এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। নর্মালি প্রত্যেকটা দেশের একটা মুক্তিযুদ্ধ রয়েছে এবং সেই মুক্তিযুদ্ধে আমরা অনেককে হিরো হিসেবে মনে করে থাকি বছরের পর বছর, কিন্তু অ্যাকচুয়ালি এরকম দেখা যায় যে অধিকাংশ লোক ওই টাইমে মুক্তিযোদ্ধা বা দেশের পক্ষে কাজ করেইনি, কিন্তু হুদাই তারা এখনো জাতীয় হিরো হয়ে রয়েছে, আর সেই জিনিসগুলো সে এক্সপোজ করে। তো যাই হোক, খুবই অসাধারণ কনসেপ্টের একটা সিনেমা এবং আমি নিশ্চিত করতে পারি তুমি এই সিনেমাটি পছন্দ করবে। তো চলো আমরা শুরু করি। তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদের পিলজু নামের একটা 80 বছর বয়স্ক লোককে দেখানো হয়। সেই হচ্ছে আমাদের এই সিনেমার মেইন চরিত্র এবং সে একটা ফাস্টফুড ক্যাফেতে চাকরি করে এবং এখানে জেসন নামে তার একটা ঘনিষ্ঠ বন্ধু রয়েছে। তো জেসনের বয়স মাত্র 25 বছর আর পিলজুর বয়স হচ্ছে 80 বছর। তবে বয়সের এত ফারাক থাকা সত্ত্বেও তারা খুবই ভালো বন্ধু এবং পিলজুর ডিমেনশিয়ার সমস্যা রয়েছে। আর এই বিষয়টা বুঝিয়ে বলি, বয়স হয়ে গেলে আস্তে আস্তে ব্রেন কমজোর হয়ে যায় আর তখন মানুষ ভুলে যেতে শুরু করে, আর এটাকেই ডিমেনশিয়া বলে। তো যাই হোক, এ কারণে জেসনকে বারবার পিলজুকে স্মরণ করে দিতে হতো যে সে কে, তার এরপর কি কাজ করতে হবে। আর তাছাড়া ক্যাফের সকল স্টাফই এই বুড়ো পিলজুকে খুবই ভালোবাসতো। তো একদিন আমরা দেখতে পাই ক্রিসমাসের সন্ধ্যায় একটা কাস্টমার একটা অদ্ভুত অজুহাত দেয় যে আজকে ক্রিসমাসের দিন, আজকে ফুল বিল আমি পরিশোধ করবো না, এবং সে জেসনকে দোষ দেয় যে তুমি আমাকে বলবে না যে ক্রিসমাসের জন্য কোনো ডিসকাউন্ট নেই, এই জন্য তো আমি এতগুলো অর্ডার করেছি, তো এই জন্য আমি তোমাকে ফুল টাকা দেবো না। এবং এখানে দেখতে পাই আমরা যে জেসনের যে ক্যাফের ম্যানেজার, সেও ঝামেলা নিতে চায় না, সে উল্টো জেসনের স্যালারি থেকে $40 কেটে নেয়। চিন্তা করো। তো এই জন্য ক্রিসমাসের সন্ধ্যায় জেসন বিষণ্ণ হয়ে পড়ে আর দূর থেকে জেসনের বুড়ো বন্ধু পিলজু এইসব লক্ষ্য করে। তবে এখানে পিলজু শুধুমাত্র যে বয়স বেড়েছে বা চুল যে বাতাসে পেকেছে তা কিন্তু নয়, সে খুবই বুদ্ধিমান, মগজ প্রচুর চলে। তো সেই সিদ্ধান্ত নেয় সে ওই কাস্টমারের কাছ থেকে টাকা উদ্ধার করবে এবং পিলজুকে বাঁচাবে। তো এরপর ওই কাস্টমার যখন টয়লেটে যায় তখন ওই কাস্টমার ফ্ল্যাশ ট্যাঙ্কের উপরে একটা ওয়ালেট পরে থাকতে দেখে। তো লোভের বসে কাস্টমার করে কি ওয়ালেটটা তুলে নেয়, আর এরপর যখন কাস্টমারটি চলে যাবে তখনই পার্কিং এ আসে হচ্ছে পিলজু এবং ওই কাস্টমারকে জিজ্ঞাসা করে টয়লেট থেকে তুমি কোনো ওয়ালেট পেয়েছে কিনা। তবে চালাক কাস্টমার না বলে, কিন্তু তখনই পিলজু করে কি জোরপূর্বক ওর পকেটে হাত দিয়ে ওয়ালেটটা বের করে এবং ওখানে ওর স্ত্রীও ছিল ওই কাস্টমারের। তো ভয় পেয়ে যায় ওর স্ত্রী। আর তারপর পিলজু করে কি ওয়ালেট চেক করে কাস্টমারকে বলে এখানে $40 কম রয়েছে। তো কাস্টমার তখন হাত ঝাঁকিয়ে বলে না না, আমি কোনো টাকা নেইনি। বাট পিলজু তখন বলে দেখো সিসি ক্যামেরায় সবই রেকর্ড আছে যে তুমি ওয়ালেটটা চুরি করেছো, তো তাহলে চলো পুলিশ স্টেশনে যাই। তখন ওই কাস্টমারের যে স্ত্রী, সে বলে ঝামেলা করো না, তুমি চুরামি করছো, চলো পালাই। তো ভয় পেয়ে কাস্টমার করে কি $40 পিলজুকে দিয়ে দেয় আর পিলজু সেই টাকা জেসনকে দেয়। আর তারপর পিলজু জেসনকে বলে বন্ধু, এই জগতে তো সোজা নয়, নিজের কাজ করতে নিজের স্বার্থের জন্য অনেক সময় মানুষের সাথে শত্রুতা করতে হয়, আঙুল বাঁকা করতে হয়, এখানে খারাপের কিছু নেই। তো যাই হোক, তখনই পিলজুর মেয়ের ফোন আসে। তো পিলজু দৌড়ে হসপিটালের দিকে যায় আর পিলজু হসপিটালে যখন পৌঁছায় তখন সে জানতে পারে যে পিলজুর বউ মারা গিয়েছে, যে কয়েক মাস ধরে কোমায় ছিল। তো পিলজু তার পরিবারকে বলে আমার বউ তার সকল দায়িত্ব পালন করেছে, সে শুধুমাত্র একটা ভালো বউ ছিল না, সে একজন ভালো মা ছিল এবং ভালো মানুষও ছিল, এবং আমি তোমার কাছে ওয়াদা করছি বউ, খুব শীঘ্রই আমি তোমার কাছে ফিরে আসবো আমার কাজগুলো শেষ করে। তো যাই হোক, বউয়ের মৃত্যুর কারণে পিলজু শক্ত পেয়েছিল, কিন্তু কোথাও না কোথাও সে আজকের এই দিনের জন্য অপেক্ষা করছিল যে কবে তার বউ মরবে, কারণ তার বউ মরার পরে সে সবচেয়ে বড় মিশন, লাইফের সবচেয়ে বড় মিশন শুরু করতে চলেছে। এবং সিরিয়াসলি সিনেমা আরেকটু পরে বুঝতে পারবে যে কত বড় মিশন। তো যাই হোক, এখানে ডক্টর সে নয় যে আর কি তোমার পিলজুর পারিবারিক ডক্টর, সে বলে তোমার ডিমেনশিয়ার চিকিৎসা কিন্তু চালিয়ে যেতে হবে। পিলজু তখন বলে যে রোগ ভালো হয় না তার চিকিৎসা করে কি হবে। বাট এখানে ডক্টর সেনয় পিলজুর পরে প্ল্যানটা তো জানে এবং জানে এটা অনেক বড় রিস্কি একটা প্ল্যান হতে চলেছে। বাট পিলজু বলে দেখো, এখন আর আমার কোনো বাধা নেই, ছেলে মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে, ওরা সেটেল, ওদেরও সন্তান হয়ে গিয়েছে, আমার স্ত্রীও চলে গিয়েছে, আর এখন আমার সময় এসেছে সেই মিশনটা শেষ করার, যেটা আমি গত 60 বছর ধরে প্ল্যান করেছি। আর তাছাড়া আমার হাতে সময়ও খুব কম, কেবল এটাই প্রার্থনা করো যেন আমার মাথা থেকে সেই পুরনো খারাপ স্মৃতিগুলো যেন ভুলে না যায়। তো যাই হোক, এরপর বাড়ি ফিরে পিলজু করে কি তার গ্যারেজে যায়, যেখানে তার দেয়ালে অনেক ছবি, অনেক মানচিত্র, অনেক কাগজের কাটিং লাগানো ছিল এবং এইখানে 4 জনের ছবি দেখা যায় যাদেরকে সে টার্গেট করেছে। তাদের মধ্যে একজন হলো ডেলন নামের একটা বিশাল বড় কোরিয়ান কোম্পানির চেয়ারম্যান জুং, দ্বিতীয়জন হলেন কোরিয়ান নামকরা প্রফেসর ইয়ং, তৃতীয়জন হলেন সাবেক আর্মি চিফ কিমচি, আর চতুর্থ জন হলেন বর্তমানে একজন জাপানিজ অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত তোজো। তো পিলজুর পুরো প্ল্যান প্রস্তুত, এখন শুধুমাত্র তার অসুস্থ ব্রেনটা ফাঁকি না দিলেই হয়। তো এরপর পিলজু করে কি ক্যামেরার সামনে একটা স্টেটমেন্ট রেকর্ড করে। তো সে বলে 1950 সালে
যখন কোরিয়া জাপানের দখলে ছিল তখন আমার বাবাকে ফাঁদে ফেলে গ্রেপ্তার করা হয় এবং অনেক নির্যাতনের কারণে তার মৃত্যু হয়। আর ওই শকে আমার মায়েরও মৃত্যু হয়েছিল এবং আমার বড় ভাইকেও তার বেস্ট ফ্রেন্ড ঠকিয়েছিল এবং জোরপূর্বক তাকে শাস্তি দিয়ে জাপানিজদের আন্ডারে কয়লার খনিতে কাজ করানো হয়েছিল এবং ইচ্ছাকৃত সেখানে ওকে মেরে ফেলা হয়েছিল। আর শেষমেশ আমার বোনকে জাপানের সৈন্যদের ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওদের এন্টারটেইন করার জন্য। আর তারপর ওখান থেকে ফিরে এসে আমার বোন আত্মহত্যা করেছিল। আর এই ঘটনার জন্য দায়ী এই চারজন, যারা কোরিয়ার সমাজে এখনো হিরো হয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ তারা ওই সময় কত আকাম কোকাম করেছে জাপানের সাথে মিলে, সেটার সাক্ষী একমাত্র আমার ফ্যামিলি। আর এই চারজনকে আমি শেষ করে দেব এবং আমার পরিবারের ধ্বংসের প্রতিশোধ আমি নেব। তো এরপর পিলজোগারে কয়েক চারজনের নাম তার আঙুলে ট্যাটু করে যাতে সে ভুলে না যায়। আর তারপর মাটি খুঁড়ে সেখানে রাখা 60 বছরের পুরনো একটা বন্দুক বের করে, যেখানে জাপানিজ লেখা ছিল আর কি, মানে এটা জাপানিজ একটা অস্ত্র। তো পিলজোগারে কি বন্দুকটা পরিষ্কার করে এবং নিশানায় গুলি লাগানোর প্র্যাকটিস করে। আর এখানে লক্ষ্য, মানুষ একবার যদি বন্দুক চালানো শেখে সেটা কখনো সে ভুলতে পারে না, মানে অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা হয় না। তো এখানে আমরা তাই দেখতে পাই। আর এর পরের দিন আমরা দেখতে পাই পিলজোগারে কি ক্যাফের চাকরি ছেড়ে দেয় এবং সে তার বেস্ট বন্ধু জেসনের কাছে বলে 1 সপ্তাহের জন্য তোমাকে আমার দরকার, আর আমার কাজ করলে তোমাকে আমি অনেক টাকা দেবো। তো পিলজো জেসনকে 1 সপ্তাহের জন্য ড্রাইভার হতে বলে, বাট ড্রাইভার হওয়ার জেসনের তো মন নেই। তবে এরপর পিলজো যখন গাড়ি দেখায়, যেটা দেখতেই পাচ্ছ ভাই আমার সবচেয়ে ফেভারিট গাড়ি, ঝকঝকে একটা পোর্শে, তো জেসনের ড্রাইভার হতে মনে না চাইলেও ঝকঝকে পোর্শে দেখে সে রাজি হয়ে যায়। আর এর সাথে সে এটা অবাক হয়ে যায় যে পিলজো একটা পোর্শে কই পেল। তো বুঝতেই পারছো পিলজোর বয়স 80 বছর, ও জাস্ট গরিব সেজেছিল আর কি। তো যাই হোক, পিলজো তাকে বলে এইটা একটা আনরেজিস্টার্ড গাড়ি, আর তাই চিন্তা করো না, তুমি যা মনে হয় তাই করো, কোনো সমস্যা নেই, এটা এখন অন টেস্টে রয়েছে। এখানে জেসন বলে আর চিন্তা, আমার স্বপ্ন ছিল আলামিনের মতো যে মরার আগে একটা স্পোর্টস কার চালাবো, আর সেইটা আমার আজকে পূরণ হতে চলেছে। তো যাই হোক, এরপর পিলজো বলে ঠিক আছে তুমি সানলাইন হসপিটালে চলো। তো এরপর জেসন পিলজোকে তার আঙুলের ট্যাটুগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে, আর পিলজো তখন বলে এটা সেই লোকজন যাদের সাথে আমি এই সপ্তাহে দেখা করতে চলেছি, আর এটা হচ্ছে আমার বাকেট লিস্ট, মানে তোমার বাকেট লিস্টে যেমন ছিল মরার আগে স্পোর্টস কার চালানো, তো এটা আবার আমার বাকেট লিস্ট, ওদের সাথে মিট করবো। তো হসপিটালের পার্কিং এ পৌঁছানোর সঙ্গে সঙ্গে পিলজো গাড়িকে জেসনকে বলে যে আমার যতই দেরি হোক না কেন তুমি কিন্তু গাড়ি থেকে নেমো না, গাড়িতে আমার জন্য অপেক্ষা করো। তো পরিকল্পনা মতো পিলজো করে কি সমস্ত সিসি ক্যামেরা এড়িয়ে ভিআইপি দের লবিতে যায় আর একটা পিলারের পেছনের সিটে বসে অপেক্ষা করতে থাকে। আর এই হসপিটালেই জুংকে ভর্তি করা হয়েছে, মানে ওই কোম্পানির সিইও কে। এবং বুড়ো তো তার নিজের মজায় মশগুল ছিল, অনেক রাত হয়ে গিয়েছে, পুরো লবি ফাঁকা হয়ে গিয়েছে। আর তখন ঘুমিয়ে থাকা পিলজোকে দেখে ক্লিনিং মহিলা তাকে বলে এখানে তো ঘুমানো মানা, বাট পিলজো আবারও সব ভুলে গিয়েছে, সে মনে করতে পারে না এখানে সে কেন এসেছে। কিন্তু নিজের আঙুলে ট্যাটু করা থেকে জুং এর নাম দেখে তার মিশনের কথা আবার মনে পড়ে। আর এরপর যখনই জুং নামের ওই লোকের সকল লোকজন চলে যায়, তার মেয়ে চলে যায়, তখন পিলজো করে কি জুং এর রুমের দিকে এগোতে থাকে। বাট তখনই এখানে জেসন চলে আসে এবং জেসনকে দেখে তো পিলজো বলে আমি না তোমাকে বলেছিলাম গাড়ি থেকে না নামতে। জেসন বলে তুমি এটা কি বলছো, তুমি গত 8 ঘন্টা ধরে নিরুদ্দেশ, ফোনটাও সুইচ অফ, কত কষ্ট করে তোমাকে খুঁজে পেলাম। তো পিলজো তখন জেসনকে বলে তাহলে তুমি বাড়ি চলে যাও। কিন্তু জেসন যখন ফিরে আসছিল তখন এই ক্লিনিং এর মহিলা আবারও জেসনকে দেখে ফেলে। আর এখানে আমরা দেখতে পাই পিলজো বেশ চালাকি করে অনেক সিস্টেম করে ভিআইপি রুমের দরজা খুলে জুং এর রুমে প্রবেশ করে এবং ঢুকেই গরম পানি মুখ ছিটিয়ে জুংকে জাগিয়ে তোলে। আর জুংকে সে বিছানার সাথে বেঁধে দিয়েছে। তো পিলজো এখানে জুংকে মনে করিয়ে দেয় তোর কি মনে আছে তুই আমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে জাপানিজদের হাতে ধরিয়ে দিয়েছিলি এবং ওইখানে তুই জাপানি সৈন্যদের সঙ্গে মিলে তাকে নির্যাতন করে মেরে ফেলেছিলি। তো এই কথা শুনে জুং বুঝতে পারে যে পিলজো হচ্ছে ওই সময়ের কোরিয়ার যে লেফটেন্যান্ট, সেই লেফটেন্যান্ট ইয়াং সিকের ছেলে। তো পরের মুহূর্তেই পিলজো করে কি তার বন্দুকের উপর বোতল লাগিয়ে, মানে সাইলেন্সার হিসেবে কাজ করে যাতে শব্দ না হয়, সেটা লাগিয়ে গুলি করে মেরে দেয়। আর পরের দিন সকালে পুলিশ আসে এবং এই মামলার দায়িত্ব দেওয়া হয় ডিটেকটিভ কাংকে। এবং জুং এর লাশের কাছে পড়ে থাকা প্লাস্টিকের টুকরা দেখে কাং বুঝতে পারে যে খুনি প্লাস্টিকের বোতলে তুলা ভরে সেটাকে সাইলেন্সারের মতো ব্যবহার করেছে এবং খুনিকে কোথাও দেখাও যাচ্ছে না। তবে তখন ক্লিনিং লেডি বলে সে গত রাতে লবিতে 25 বছর বয়সী একটা ছেলেকে দেখেছিল। আবার এই দিকে জেসন যখন নিউজ দেখে যে ওই হসপিটালে কারো খুন হয়েছে, তাও ঠিক গত রাতে, তখনই আবার তার ফোনে পিলজোর মেসেজ আসে যে মুন লাইব্রেরিতে আমার সঙ্গে দেখা করো। তো ওই লাইব্রেরির হলের মধ্যে প্রফেসর ইয়ং, মানে দ্বিতীয় টার্গেট, সে অডিয়েন্সকে নতুন বইয়ের প্রিফেস দিচ্ছিল যে কিভাবে জাপান কোরিয়ার উপর রাজত্ব করেছিল আর তাই কোরিয়ার অর্থনীতি ভালো হয়ে গিয়েছিল, তা না হলে আমাদের তো খাওয়ার ব্যবস্থাও থাকতো না। তো এই কথা শুনে দূরে থাকা পিলজোর মাথায় আরো আগুন ধরে যায়। মোট কথা ব্যাপারটা অনেকটা এরকম যে বাংলাদেশে বসে তুমি ভারত বা পাকিস্তানের সুনাম করছো, অথচ কেউ আমাদের আন্তরিকভাবে ওইরকম ভালো কখনোই চাইনি, চায়ও না। আর ঠিক তখনই সিরিয়াসলি আমার ইন্ডিয়ান অডিয়েন্স বা পাকিস্তানি অডিয়েন্স শুনলে রাগ করতে পারে, বাট কোনো দেশে ভালো চায় না। ইভেন আমাদের দেশের রাজনীতি বা তোমাদের দেশের রাজনীতিবিদ কি তোমাদের নিজেদের দেশের ভালো চায়? অন্য দেশের ব্যাপারে কতটুকু আন্তরিক থাকবে? জিও পলিটিক্স পুরোটাই ইন্টারেস্টের উপর, তার নিজের স্বার্থের উপর নির্ভর করে। তো যাই হোক, ঠিক তখনই ইয়াং লাইব্রেরি থেকে বাড়ি যাওয়ার জন্য বের হয় আর পিলজু তার গাড়ির পিছু নেয়। আর জেসনও তো বুঝতে পারছে না যে পিলজোর মাথায় কি চলছে। আর তারপর পিলজু এবার জেসন
জেসনকে বলে তুমি গাড়িতে অপেক্ষা করো, এবার কিন্তু ভুলে এসো না। তো যাই হোক ইয়াংকে একা দেখে পিলজু তাকে থামিয়ে বলে তুমি 60 বছর পরও জাপানিজদের পায়ের তলা চাটছো, দুদিন পর তো মারাই পড়বে, মরার আগে তো একবার ভালো হতে। আর তোমার কি মনে আছে তুমি টাকার লোভে, বেঁচে থাকার লোভে জাপানিজ আর্মিদের হাতে বিক্রি হয়ে গিয়েছিলে এবং কোরিয়ান অনেক সৈন্য লেফটেন্যান্টদেরকে তুমি জাপানিজদের আন্ডারে হাওয়ালে করে দিয়েছিলে এবং তাদেরকে কয়লা খনিতে পাঠিয়ে দিয়েছিলে, আর আমার ভাই তাদের মধ্যে একজন ছিল। তো ইয়ং তখন বুঝতে পারে যে সে ডংজুর কথা বলছে, আর তখনই পিলজু করে কি ওকে গুলি করার জন্য ট্রিগার টানে, কিন্তু গুলিটা তো অনেক পুরনো, কাজ করছিল না। তো ইয়ং তখন পালাতে চায়, আর এতে বন্দুকের সঙ্গে লাগানো যে প্লাস্টিকের সাইলেন্সার ছিল সেটা ছিটকে পড়ে। তো পিলজু তারপরে উত্তেজনায় করে কি ইয়ংকে গুলি করে, বাট বন্দুকের গুলির আওয়াজ শুনে সেখানে জেসন আসে, আর পিলজুকে খুনি রূপে দেখতে পেয়ে তো ভয় পেয়ে যায়। আর তারপর পিলজু করে কি ইয়াং এর ন্যাশনাল যে আইডি কার্ড রয়েছে সেটা বের করে, মানে তার যে আইডেন্টি কার্ড, আর তারপর দুজনে মিলে বসে সেখান থেকে পালিয়ে যায়। তো যাই হোক এখানেও পুলিশ ক্রাইম স্পটে পৌঁছায়, আর পুলিশ অফিসার কাং ইয়াং এর টেবিলে রাখা ফটো ফ্রেমটা দেখে যেখানে 4 জন লোক দাঁড়িয়ে রয়েছে, যার মধ্যে একজন হচ্ছে জুং, ইয়াং, কিমচি আর তোজো। আর ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে স্যার জুং এর উপর, মানে প্রথম যে খুন হলো তার উপর যে গুলি চালানো হয়েছে সেটা রিপোর্ট এসেছে, এটা তো অবিশ্বাস্য। গুলিটা 60 বছরের পুরনো, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো জাপানি রিভলভার থেকে করা হয়েছে, যা তখনকার জাপানি আর্মি ব্যবহার করতো। আর এদিকে আবার যে 4 জন ছবি রয়েছে তার মধ্যে একজন রয়েছে জাপানিজ অ্যাম্বাসেডর, এবং এই ছবিটা তোলা হয়েছিল সে জাপান যখন চলে যাবে সেই টাইমে, আবার গুলিটাও জাপানিজ টাইমে। তো এই জন্য কাঙের এই ছবিটার উপর আগ্রহ বেড়ে যায়, কারণ ওই ছবিটাই ছিল কোরিয়া জাপান ফোরামের, যার মধ্যে দুজনের খুন হয়েছে, মানে কোরিয়ার জাপানের যে মিলের শক্তি তার ফোরামটার আর কি। আর এইদিকে আমরা দেখি পিলজুর চোখ খোলে, সে দেখে সে জেসনের বাড়িতে রয়েছে এবং সে দেখতে পায় জেসনের বাবার প্যারালাইসিসের চিকিৎসা চলছে। আর এইদিকে টিভির খবরের মধ্যে জেসন সিসিটিভি ফুটেজ দেখে যেখানে তাকে ক্যাপচার করা হয়েছে, এবং সে বুঝে গিয়েছে হসপিটালে যে খুনটা হয়েছিল সেটাও পিলজু করেছিল। তো এই জন্য সে পিলজুকে বলে তোমার কারণে আমি এখন ফাঁসতে চলছি। পিলজু তখন বলে সিসিটিভিতে তোমার মুখ তো আসেনি, আর তাই পুলিশ তোমার ধারের কাছেও আসবে না। আর এরপর জেসন বলে আমি পুলিশের কাছে গিয়ে সবকিছু বলে দেবো। পিলজু তখন বলে দেখো উল্টো তুমি ফাঁসবে, কারণ পুলিশ তোমার উপর সন্দেহ করবে। 80 বছরের একটা বুড়ো লোক কারো সাহায্য ছাড়া কাউকে খুন করতে পারে? আর তখনই লোন দেওয়া গ্যাংস্টাররা জেসনের বাড়িতে আসে। অ্যাকচুয়ালি জেসন তাদের কাছ থেকে $30,000 ধার নিয়েছিল। তো এখানে ওই টমি নামের গ্যাংস্টার জেসনকে হুমকি দিতে শুরু করে, আর তখন পিলজু বাইরে থাকা টমির গাড়ির গ্লাসের কাঁচ ভেঙে দেয়, আর সে উল্টো টমির লোকদেরও মারধর করে টমি। আর তারপর টমি যখন রেগে যায় ওকে কিছু টাকা দিয়ে বলে এটা তোর গাড়ির মেরামতের খরচ, আর 1 সপ্তাহের মধ্যে পুরো টাকা পেয়ে যাবে, কিন্তু এর মধ্যে কোনো ঝামেলা চায় না। তো আসলে এখানে হয়েছে কি জেসন তার বাবার চিকিৎসার জন্য ওই গ্যাংস্টারের কাছ থেকে টাকা লোন নিয়েছিল। আর এরপর আমরা দেখি রেগে জেসন করছে কি গাড়িটাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছে, আর তখনই পিলজু নিজের মাথায় বন্দুক রেখে ওকে পুলিশ স্টেশনে যেতে বাধা দেয়, এবং সে জেসনকে বলে আমি যদি এখন মারা যাই তাহলে আগের 2 খুনের জন্য তো পুলিশ তোমাকে ধরবেই, আবার আমার খুনের মামলাও ধরবে, আর 1 সপ্তাহের মধ্যে আর মিশন শেষ হয়ে যাবে, তারপর তুমি মুক্ত, তোমাকে আমি কোনো বিপদে ফেলবো না। এবং এরপর পিলজু জেসনকে প্রায় 100 মিলিয়ন ইয়ান ভর্তি টাকার ব্যাগ দেয় এবং বলে এই টাকা দিয়ে তুমি আজীবন আমেরিকাও কাটাতে পারবে কোটিপতি হিসাবে, তুমি লোন পরিশোধ করে বাবার চিকিৎসা করো, যেমন হয় তাই করো। তো এরপর জেসন পিলজুর কথা জিজ্ঞাসা করে তুমি এই খুনগুলো কেন করছো? পিলজু তখন বলে এরা আমার পুরো পরিবারকে হত্যা করেছিল, কিন্তু তারপরেও সমাজে মুক্তভাবে ঘুরছে এবং ওদের শাস্তি দেওয়ার জন্য আমি পুরো জীবন অপেক্ষা করেছি। তো একজন দেশদ্রোহী, একজন খুনি একটা দেশের হিরো হয়ে থাকবে, এটা তো হতে পারে না। আর এখন মাত্র 3 জনকে মারার বাকি রয়েছে। তো আমরা তো শকড হয়ে যাই, কারণ আমরা জানি মোট 4 জন ভিলেন, আরেকজন কই থেকে আসলো। তো লাস্টের যেজন ওটা তোমাকে পুরো সারপ্রাইজ করে দেবে যে লাস্টের পার্সনটা কে। তো যাই হোক এরপর পিলজু ওই দ্বিতীয় খুনটা যে করলো তার নকল সোশ্যাল আইডি বানায়, আর এখানে জানা যায় যে জেসনের বাবা কিমচির ছেলের ডিলানের ফ্যাক্টরিতে কাজ করে, মানে পরের বার যাকে মারবে তার ফ্যাক্টরিতেই কাজ করে, এবং তারা কিছু ওয়ার্কারদেরকে তাদের চাকরি থেকে বের করে দিয়েছিল কিন্তু ক্ষতিপূরণও দেয়নি। আর ওই শকেই জেসনের বাবা প্যারালাইজড হয়ে গিয়েছে। ঠিক এই বিষয়টা আমার বাবার সাথে হয়েছিল। আমাদের ঢাকার একটা জমি ছিল, সেই জমিটাই জোর করে নিয়ে যাওয়া হয়েছিল, এবং তারপর ওইটার টেনশনে আমার বাবা 2007 সালে প্যারালাইজড হয়ে গিয়েছিল। তো যাই হোক এরপর আমরা দেখতে পাই ওই কিমচির যে ছেলে ডিলান, সে বাড়ি ফিরে তার নিজের বাবা কিমচিকে তার 2 বন্ধু জুং আর ইয়াং এর কেসের ব্যাপারে তদন্তের পুরো রিপোর্ট দেয়। তো তখন 3 নম্বর যাকে মারা হবে সেই কিমচি তার ছেলে ডিলানকে বলে তুমি ইয়াং এর হত্যাকাণ্ড নিউজ মিডিয়ার কাছ থেকে দূরে রাখো, তা না হলে এই হত্যাকাণ্ডের সঙ্গে আমার নাম জড়িয়ে যাবে এবং আমার সম্পর্কে তদন্ত করা হতে পারে যে কেন এই ঝামেলাটা শুরু হয়েছে। আর কালকের ফ্লাইটে তোজো একটা সেমিনার করার জন্য জাপান থেকে কোরিয়া আসছে, তো তখন হয়তো আসবে, তখন আমরা ওকে ধরবো। আর অন্যদিকে বুদ্ধিমান কাং ওই সিদ্ধান্তে পৌঁছায় যে কিমচি আর তোজোর জীবন ঝুঁকিতে পড়তে পারে, তোজো মানে যেটা জাপান থেকে আসবে, কারণ তারা 4 জন একসময় একটা গ্যাং ছিল। আর তখনই চিপ থেকে কাং জানতে পারে তোজো সেমিনারে তো কালকেই আসছে কোরিয়াতে, আর সেই সিকিউরিটির দায়িত্ব তোমাকে দিয়ে দিচ্ছি। তো পরের দিন পিলজো করে কি সেমিনারে পৌঁছে যায়, আর তার টার্গেট হচ্ছে এবার তোজো, এবং সে দ্বিতীয় যে খুন করেছে ওই প্রফেসর ইয়াং এর নামের ফেক আইডি দেখিয়ে ভেতরে ঢুকে যায়। আর তখন দরজা তাকে কাং ধরে, সে পিলজোর ব্যাগ চেক করে আর সেখানে কয়েকটা কোকের ক্যান আর লাইটার পায়, তবে তারপরও কাং তাকে ছেড়ে দেয়। আর ঠিক তখনই তোজোর এন্ট্রি হয়, আর আজকের সেমিনারে কিম
কিমচি আসবে না। তো তোজোকে দেখে পিলজুর তো রক্ত নড়ে ওঠে। আর তোজো হচ্ছে যে মানুষ, সে হচ্ছে জাপানিজ লেফটেন্যান্ট ছিল বা তোমার জেনারেল ছিল, যে পিলজুর বোনকে রেপ করে অত্যাচার করেছিল। তো যাই হোক, এটা দেখেও করে কি, পিলজু করে কি, সরাসরি টয়লেটে গিয়ে ওর পায়ে বাঁধা গান পাউডার বের করে আর তারপর গান পাউডার আর বেকিং পাউডার একসাথে মিশিয়ে ক্যানে ভরে নেয়। আর অন্য পায়ে বেঁধে রাখা রিভলভার বের করে নিজের হ্যান্ডব্যাগে রাখে। কিন্তু টয়লেটের তারা আবারও পুলিশ অফিসার কাঙের সঙ্গে দেখা হয়। তো এখানে কাং পিলজুকে সন্দেহ করে কিন্তু ওরকম কোনো কিছু পায় না। তো এরপর তোজোর ভাষণ শুরু হয়। আর তখনই কাং জানতে পারে যে ইয়াং মারা গিয়েছে 2 দিন আগে, সে এই সেমিনারে এসেছে, মানে তার আইডি দেখে কেউ সেমিনারে ঢুকেছে। তো এই জন্য সে পিলজুকে গ্রেপ্তার করতে ঘুরে দাঁড়ায়। কিন্তু ততক্ষণে পিলজু করে কি, ক্যানের আগুন চারদিকে ধোয়া ছড়িয়ে দেয় এবং হলে হুড়োহুড়ি শুরু হয়। আর তখন পুলিশ অফিসার কাং করে কি, তোজোকে সুরক্ষা দিয়ে পিছনের রাস্তায় তাকে বাইরে নিয়ে যেতে চায়। বাট তখনই পিলজু করে কি, তোজোর মাথায় বন্দুক ঠেকে ওকে জিম্মি বানায়। আর এরপর সে কিমচিকে কল করে জানায় যে তোর বন্ধু মরতে চলেছে, পরের নাম্বার তোরই হবে। তো এরপর সে তোজোকে নিয়ে লিফটে উঠে যায় আর সেখানে তোজোর সঙ্গে তার লড়াই হয়। কিন্তু তখন পিলজু তোজোকে গুলি করে হত্যা করে। তবে এই হাতাহাতিতে পিলজু আহত হয়। আর পুলিশ অফিসার কাং তখন করে কি, বাইরে যাওয়ার সকল রাস্তা বন্ধ করে দেয়। আর তখন পিলজু করে কি, বাইরে গাড়িতে বসে থাকা জেসনকে কল করে এবং বলে তুমি প্যারামেডিক নিয়ে 4th তলায় চলে আসো। তো জেসন প্যারামেডিকের দল নিয়ে সেখানে পৌঁছায়। আর তখন পিলজু করে কি, পেশেন্ট হয়ে স্ট্রেচারে শুয়ে সেখান থেকে বের হতে চায়। আর ভাগ্যক্রমে সিস্টেমে করে কি বেরিয়েও যায়, কারণ কাং তখন দরজায় ছিল না, ব্যস্ত ছিল অন্য সাইডে। আর এরপর যখন কাং আসে অল্পের জন্য ধরতে পায় না, কিন্তু পিলজু তখন গাড়িতে অচেতন হয়ে পড়ে। আর পরিস্থিতি দেখে জেসন করে কি, ওই মেডিসিন থেকে ডক্টর সেনের ক্লিনিকের ঠিকানা পড়ে এবং পিলজুকে সেখানে নিয়ে যায়। আর এইদিকে আমরা দেখি নিজের মৃত্যুর কথা ভেবে সর্বশেষ যে ভিলেন কিমচি পুরোপুরি ভয় পেয়ে গিয়েছে আর তার পুলিশের উপরও বিশ্বাস উঠে গিয়েছে। আর তাই সে নিজের নিরাপত্তার জন্য 2 জন প্রফেশনাল কিলার ভাড়া করে। আর এইদিকে আমরা দেখি সেনয়ের ক্লিনিকে পিলজুর হুঁশ ফিরে আসে। আর সেনয় তখন পিলজুকে বলে তোমার অ্যালজাইমার বেড়ে গিয়েছে, তোমার কাছে সময় খুবই কম। আর জেসন তখন পিলজুকে বলে আমিও তোমার সঙ্গে আর থাকতে পারছি না। বাট পিলজু তখন জেসনের কাছে একটা শেষ হেল্প চায়। আর সে করে কি, জেসনকে তার নিজের বাড়ি নিয়ে আসে আর তাকে দিয়ে একটা নিজের ভিডিও শুট করায়। সে বলে জং ইয়ং এবং তোজো এই 3 জনকে আমি মেরেছি আর আমার পরের টার্গেট হলো এক্স আর্মি চিফ কিমচি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা কোরিয়া জাপান যুদ্ধের সময় সে আর্মি চিফ ছিল। আর সে এখনো কোরিয়ান হিস্ট্রিতে বা কোরিয়ান মানুষের কাছে জাতীয় হিরো বলে বিবেচিত। কিন্তু ওই সময় সে গোপনে জাপানের পাশে দাঁড়িয়েছিল আর সে এটা করেছিল নিজের পজিশন এবং সম্মান আর জীবন বাঁচাতে। আর তখন অসংখ্য কোরিয়ান মারা গিয়েছিল আর মারা যাওয়া লোকদের মধ্যে আমার পরিবারও ছিল। আর কিমচি কোনো মুক্তিযোদ্ধা নয়, সে ছিল দেশদ্রোহী এবং জাপানের এজেন্ট। আর সে নিজের লোকদের রক্ত ঝরিয়ে আজকে সে আমাদের কাছে হিরো। আর এই সত্যটা আমি সমাজের সামনে আনতে চাই। আর আরেকজন লোকও রয়েছে যে অন্যায় চুপচাপ দেখে গিয়েছে আর তার নাম কিয়োহারা তাকাওশি। সে তখন ভয়ে অনেক কিছুই পদক্ষেপ নেয়নি আর তাই এই 2 জনকে আমি মারতে চাই আর এটা আমার মিশন। তো এই কিয়োহারা তাকাওশিকে তাকে কিন্তু আমরা এখনো দেখিনি, তাকে আমরা দেখবো আর কি পরে। আর অন্যদিকে কিমচি কাংকে দেখা করতে ডাকে আর কিমচির টাইট সিকিউরিটি দেখে সে তো অবাক। আর তখন কাং করে কি, কিমচিকে একটা ফোরামের ছবি দেখায় এবং বলে জং ইয়ং আর তোজো তো তোমার সহকর্মী ছিল তাই না, আর তোমাদের বন্ধুত্ব হচ্ছে তখনকার যখন জাপান কোরিয়ার উপর শাসন করতো এবং আমার মনে হয় ওই সময় তোমাদের অবশ্যই এমন কোনো কাজ ছিল যার জন্য কেউ তোমাদের পেছনে লেগেছে এত বছর পর এবং তোমরা নিশ্চয়ই জানো এই হত্যার পেছনে কে রয়েছে। বাট কিমচি তখন অ্যারোগেন্টলি জবাব দেয় আরে বেটাই, আমি যদি হত্যাকারীকে চিনতাম তাহলে তো তোর আর্মি হেডকে এখানে ডেকে আনতাম, তোকে নয়। তো যাই হোক, এখন কাং করে কি, ইয়াং এর একটা বই খুলে দেখিয়ে বলে কোরিয়ার স্বাধীনতার সময় অনেক কোরিয়ান জাপানের হাতে মারা গিয়েছিল, কিন্তু তোমরা কোরিয়ার এত বড় জাতীয় হিরো, এত বড় মুক্তিযোদ্ধা, তোমাদেরকে জাপানিজরা একটু টাচও দিল না, এটা কিভাবে সম্ভব হলো? আর কিমচি তখন রাগ করে বলে কোরিয়ানদের ক্ষুধা থেকে বাঁচানো আমাদের প্রথম দায়িত্ব ছিল, মানুষদের বেঁচে থাকার দরকার ছিল ওই সময়, স্বাধীনতার নয়। আর আমি না থাকলে একটা কোরিয়ানও বেঁচে থাকতো না। আর সত্যি কথা হলো জাপানিজদের আমরা হারাইনি, জাপানিজদের হারিয়েছে আমেরিকা হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোম ফালিয়ে। বাট কাং তখন কিমচিকে জিজ্ঞাসা করে তুমি কি এগুলো সত্য বলছো না নিজেকে বাঁচানোর সাফাই দিচ্ছ? এগুলো তাহলে ডাইরেক্ট সাংবাদিকের সামনেই বলো, তাহলে তো স্বাধীনতার গত 60 বছরের ইতিহাসই ঘুরে যাবে। আর এইদিকে আমরা দেখি পিলজো জেসনকে টাকা দেয় এবং বলে তোমার পথ এখন আলাদা। তবে জেসন যখন পুরো গল্প পিলজোর কাছ থেকে জানতে পারে, জেসন সিদ্ধান্ত নেয় সে পিলজোকে শেষ পর্যন্ত সঙ্গ দেবে আর এর জন্য তাকে টেইলারের কাছে নিয়ে গিয়ে একটা নতুন স্যুট দেয়। বাট ওই মুহূর্তে পুলিশ টেইলারের দোকানের বাইরে একটা লাল পোর্শে গাড়ি দেখে অফিসার কাংকে জানায়। তবে এই খবর কিমচির সিকিউরিটি গার্ডদের কাছেও পৌঁছে যায় এবং তারা ছুটে বেরিয়ে পড়ে। আর এদিকে পিলজোও বোঝা যায় যে পুলিশ ওদের সম্পর্কে জানে আর তাই সে জেসনকে নিয়ে একটা কফি শপে আসে। সেখানে তারা পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যায়, কিন্তু পথে কিমচির সিকিউরিটি গার্ডরা তাকে একটা গাড়িতে ধাক্কা মারে এবং দুজনকে ধরে ফেলে। আর এরপর ওদের দুজনকে শুনশান একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে কিমচির ছেলে ডিলান পিলজো আর জেসনকে পুরোপুরি মারার সিদ্ধান্ত নেয়। বাট তখন ডিলান জেসনের কাছে সেই ক্যামেরাটা পায় যার মধ্যে পিলজো তার কনফেশন রেকর্ড করেছে। আর এটা যদি সাধারণ মানুষের সামনে বেরিয়ে যায় তাহলে তোর বাপের ইজ্জত
ইজ্জত শেষ। তো নিজেকে বাঁচানোর জন্য তখন জেসন একটা টিক্স খাটায়। সে ডিলানকে বলে এই ভিডিওর আরেকটা কপি আমি বানিয়ে রেখেছি, সেটা আমার বন্ধুকে দিয়ে রেখেছি, আর আমার যদি কিছু হয় তাহলে সেই কপি পুলিশ এবং নিউজ মিডিয়ার কাছে চলে যাবে। আর তাই এখন ডিলান তার বডিগার্ডকে বলে জেসনের সাথে গিয়ে ওই কপিটাও কালেক্ট করে আনতে। তো বুদ্ধিমান জেসন করে ওই বডিগার্ডদের নিয়ে টমি রাস্তায় যায়, যাদের কাছ থেকে টাকা ধার করেছিল, মানে ওরাও তো একটা সন্ত্রাসী। তো টমি ভেবে বসে যে জেসন লোনের টাকা দিতে এসেছে। আবার এইদিকে ওই বডিগার্ড মনে করে যে এগুলো হচ্ছে জেসনের বন্ধু বান্ধব। এর ফলে যেটা হয় সেই লেভেলে মারামারি শুরু হয় এবং এখানে বডিগার্ড অবশ্যই ওভার পাওয়ার করে, সে টমি এবং তার সবগুলো গুন্ডাদের বেধড়ক মারে। আর অন্যদিকে আমরা দেখি পিলজো নিজের হাত ছাড়িয়ে আরেকজন বডিগার্ডকে মেরে ফেলে সেখান থেকে পালিয়েছে। আর এইদিকে বডিগার্ড তো টমির রাস্তায় সেই দ্বিতীয় কপিটা কোথাও খুঁজে পায় না, আর সে বুঝতে পারে জেসন তাকে বোকা বাড়িয়েছে। বাট তখনই টমি করে ওই বডিগার্ডের ভাই ভারী কিছুতে আঘাত দিয়ে তাকে শেষ করে দেয়। আর তারপর এখানে দাঁড়ানো ডিলান করে কি জেসনের উপর হামলা করে, কিন্তু ঠিক তখনই পিলজো পেছন থেকে এসে ডিলানকে বেহুশ করে জেসনকে বাঁচায়। আর তারপর পিলজো জেসনকে ধন্যবাদ দিয়ে একাই গাড়ি নিয়ে কিমচিকে মারতে বের হয়, কিন্তু পথে তার শরীর খারাপ হয়ে যায় এবং সে গাড়ি থামায় এবং সে আবারও সকল স্মৃতি হারিয়ে ফেলে এবং পাগলের মতো একা একা ঘুরতে থাকে। আর তারপর একটা পরিবার তাকে এত নির্জন একটা জায়গায় একা দেখে গাড়িতে তুলে নিয়ে যায়। তো পিলজো আর মনে করতে পারে না তার কোথায় যেতে হবে, বাট তখনই সে আঙুলে করা ট্যাটুগুলোর নাম দেখে এবং তার মিশনের কথা আবারও মনে পড়ে যায়। আর অন্যদিকে পুলিশ করে কি টমির ডেরায় পৌঁছায়। তো এখানে কাং তো জেসনকে চিনে ফেলে। আবার পরের দিন কোথাও কিমচির মূর্তি উদ্বোধন হবে, মানে ফ্রিডম ফাইটার হিসাবে। তো পিলজো করে কি সোলজারের পোশাকে সেখানে পৌঁছায়, মানে এমন একটা ভাব ওই অনুষ্ঠানে তাকে মেডেল দেওয়া হবে। তো কিমচি তার ভাষণে বলে আমরা স্বাধীনতার পক্ষে লড়েছিলাম বলেই এই নতুন কোরিয়ার তৈরি হয়েছে, আমাদের রক্ত আর ঘাম দিয়েই দেশ তৈরি, আর যার কারণে তোমরা নতুন প্রজন্ম স্বাধীনতা উপভোগ করছো। কিন্তু পিলজো তো জানে এই শয়তান কিমচি ছিল জাপানিদের সবচেয়ে ডান হাত এবং সেই কোরিয়ানদের জাপানি সেনাবাহিনীতে যোগ দিতে উস্কে দিত, মানে ওই বর্ষকালে। তো এরপর পিলজো করে কি উঠে স্টেজের দিকে যেতে শুরু করে, বাট সিকিউরিটি গার্ড তাকে থামিয়ে দেয়। বাট তখনই তারা বুঝতে পারে যে পিলজো একটা ফ্রিডম ফাইটার এবং তার নাম দেখে চিনতে পারে এবং তাকেও মেডেল দিয়ে সম্মান করানো হবে। তো এখানে কিমচি করে কি পিলজোকে মেডেল দিয়ে সম্মান করে। আর সত্যি কথা বলতে পিলজো অনেক নাম করে একটা ফ্রিডম ফাইটার কোরিয়ার। তো যাই হোক তখনই পিলজো করে কি বন্দুক বের করে এবং কিমচির দিকে তাক করে, আর সে কিমচিকে জিজ্ঞাসা করে তুমি আমাকে চেনোনি? তুমি তো হেনাইকে তো অবশ্যই চেনো তাই না, সে আমার বোন ছিল আর তোমার হবু বউ ছিল। আর তখন পিলজো করে কি সেখানেই বসে থাকা কিমচির নাতনির দিকে বন্দুক তাক করে। তো পিলজো তখন কিমচিকে বলে তুমি আমার বোনের সাথে যা করেছিলে এইটা এখন সবার সামনে বলবে, তা না হলে আমি তোমার নাতনিকে মেরে ফেলবো। তো কিমচি তখন পিলজোকে বলে তখন তোজো আমাকে বলেছিল জাপানের সেনাদের মজা করার জন্য কিছু মেয়ের দরকার, তাই আমরা গ্রাম থেকে কিছু তরুণী মেয়েকে আর্মি ক্যাম্পে পাঠিয়েছিলাম, না পাঠালে তারা জবরদস্তি করে তুলে নিত, আর আমরা তাই চাকরি দেওয়ার লোভ দেখিয়ে মেয়েদেরকে ট্রাকে ভরে ক্যাম্পে পাঠিয়েছিলাম। আর পিলজো তখন কেঁদে কেঁদে বলে তাই বলে তুমি তোমার হবু স্ত্রীকে পাঠিয়ে দিয়েছিলে যে তোমাকে এত বিশ্বাস করতে এত ভালোবাসতো, আর তার মর্যাদায় তুমি নিলামে বিক্রি করে দিয়েছো, অথচ আমার বাবাই কিন্তু তৎকালীন সময় তোমার চেয়ে বড় অফিসার ছিল, তোমাকে ওই পজিশনে কিন্তু সেই নিয়েছিল। বাট কিমচি বলে কাউকে না কাউকে তো বলিদান দিতেই হতো, তা না হলে তো সবাই মারা পড়তো। বাট পিলজো বলে তুমি আমাদের মেয়েদের সম্মান বিক্রি করে তারপর তুমি স্বাধীনতা যুদ্ধ লড়েছো, এতে যদি তোমার গর্ব হয় তাহলে এই কৃতকর্মের কথা সবাইকে বলো, যাতে সবাই বুঝতে পারে যে আমাদের হিরো কতটা কাপুরুষ এবং মিথ্যাবাদী ছিল, যে নিজের স্ত্রী মা বোনের ইজ্জত দিয়ে স্বাধীনতা যুদ্ধের স্থাপক হিসাবে ক্রেডিট নিচ্ছে। তো তখন কিমচি করে কি সবার সামনে পাপ স্বীকার করে এবং সে বলে হ্যাঁ আমি জাপানের সেনাবাহিনীর কুকুর ছিলাম এবং তাদের ইশারায় নিজের দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম এবং আমার কারণে অনেক কোরিয়ান মারা গিয়েছে, আর আমার কারণে অনেক মেয়ে তার সম্মান হারিয়েছে, আর আমি কোনো স্বাধীনতা সংগ্রামী ছিলাম না, আমি দেশদ্রোহী ছিলাম এবং আমি জাস্ট নিজের স্বার্থের কথা চিন্তা করেছি। তো এটা শুনে কিমচির নাতনি কাঁদতে থাকে এবং বুঝতে পারে তার দাদু কত নিচু মনে মানুষ ছিল এবং গত 60 বছরে তারা তাকে কত বড় হিরো মনে করেছে। তো যাই হোক এরপর কিমচি করে কি পিলজুকে জিজ্ঞাসা করে আমি না হয় আমার জীবন বাঁচানোর জন্য গদি বাঁচানোর জন্য বিশ্বাসঘাতক হয়েছিলাম, তুমিও তো তখন বেঁচে ছিলে, তুমি কোনো বিশ্বাসঘাতকতা করনি তোমার দেশের সাথে, তোমার বোনের সাথে, তোমার পরিবারের সাথে। বাট তখনই পিলজু করে কি কিমচিকে গুলি করে মেরে ফেলে। আর ঠিক তখনই পুলিশ এসে পৌঁছায় এবং তারা পিলজুকে বন্দুক ফেলে দিতে বলে, কিন্তু পিলজু তখন বলে এখনো আরেকটা গাদ্দার বাকি রয়েছে যাকে আমার মারতে হবে, আর তার নাম হচ্ছে কেওহারা তাকাওশি। আর এই নামটাই পিলজুর বন্দুকের উপরও লেখা ছিল, যেটা একটা জাপানের সৈনিকের বন্দুক। তো এখানে জেসন বোঝা যায় যে কেওহারা তাকাওশি আর কেউ না, এটা হচ্ছে ওই পিলজু নিজেই। তো পিলজু তার নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে নিজের জীবন দিতে যায়, আর তখনই আমাদের সামনে ফ্ল্যাশব্যাকে সেই রহস্য উন্মোচিত হয়। তো আমরা এখানে দেখি জাপানি আর্মি ক্যাম্প থেকে সম্ভ্রম হারিয়ে ফেলার হেনাই শখে ছিল, কিন্তু তার চেয়ে বড় শখ সে খেয়েছিল যখন সে তার আপন ছোট ভাইকে পিলজুকে জাপানি সৈন্যের ইউনিফর্মে দেখেছিল। যে সৈন্যরা সম্মান লুটেছে, যে সৈন্যরা ফ্যামিলিকে ধ্বংস করেছে, সেই সেনাবাহিনীতেই পিলজু চাকরি করছে। তো অ্যাকচুয়ালি তখন পিলজু ভীতু ছিল, সে জাপানের সৈন্যের গুলির নিশানায় পড়তে চায়নি, আর ভীতুর মতো তাই সে নিজের ফ্যামিলি ভুলে আত্মসম্মান ভুলে তাদের সঙ্গে যোগ দিয়েছিল। আর সে তার বোনের জন্য নিজেও ভিকটিম হতে চায়নি, এমনকি ওই সময় সে তার বোনের সঙ্গে যেটা হয়েছিল তার জন্য পাত্তাও দেয়নি, সে ওই মুহূর্তে খালি নিজের জীবনের চিন্তা করেছিল। আর এই জিনিসটাই তার বোন সহ্য করতে পারেনি এবং আত্মহত্যা করেছিল। তো
তো পিলজো এইসব খুন যে প্রতিশোধ নেওয়ার জন্য করেছে তা নয়, বরং তার অনুতাপের অনুভূতি থেকে করেছে। সে তার নিজের কাপুরুষতার রাগ থেকে প্রতিশোধ নিচ্ছিল। তো যাই এরপর পিলজো যখন বন্দুকের ট্রিগার টিপতে যাবে তখন জেসন এসে তাকে আটকায় এবং সে পিলজোকে বলে, তুমি কি মনে করছো আত্মহত্যা করে তুমি মুক্তি পাবে? তুমি আত্মহত্যা করে মুক্তি পাবে না। তখন কোরিয়া স্বাধীন ছিল না, একরকম সিচুয়েশন ছিল। এখন কোরিয়ার স্বাধীন এবং এই স্বাধীন দেশের আদালত থেকে তুমি যদি দণ্ডভোগ করো এবং তারপর যদি তুমি দণ্ডভোগ করে ফাঁসি নিয়েও মরো তাহলে তুমি সফল, তাহলে তুমি কাপুরুষ নাও এবং তুমি তোমার সত্যটা সবাইকে বলো, আর এতে হয়তো তোমার পাপ মুছে যাবে। অন্তত এখন আর কাপুরুষতা দেখিও না। তো পিলজো তার বন্দুক ছেড়ে দেয় আর পুলিশ তাকে অ্যারেস্ট করে। আর তারপর ডক্টর সেনই কাংকে বলে সে 60 বছর আগে তার বদলা সম্পূর্ণ করে ফেলতে পারতো, কিন্তু তখনই সে জানতে পারে তার স্ত্রী গর্ভবতী। আর এরপর যখন স্ত্রী গর্ভবতী হয়, বাচ্চা হয়, বাচ্চার দায়িত্ব ফ্যামিলির দায়িত্ব। আর এটা ভেবে তার ফ্যামিলিকে আর বাচ্চাকে বাঁচানোর জন্য সে জাপানিজ আর্মিতে যোগ দেয়, যাতে তার স্ত্রী সন্তান জাপানিজ আর্মিদের শ্যাডোতে বেঁচে থাকে। এবং তারপরও সে ওয়েট করেছে তার সন্তান বড় হওয়ার, তার দায়িত্ব কবে শেষ হবে সেই পর্যন্ত। আর এ কারণে তার স্ত্রী হারানোর পরে সন্তানরা যখন প্রতিষ্ঠিত তখন সে এই লাইনে এসেছে। তো যাই এরপর কিছু মাস কেটে যায় আর পিলজো তো জেলে বন্দী, আর এলজেমের কারণে এখন তার পুরো পরিস্থিতি হারিয়ে গিয়েছে। তবে তারপরও জেসন ওকে দেখতে জেলে যায়, তবে পিলজো ওকে চিনতে পায় না। তো জেসন এখানে বলে, আমি প্রতি মাসে তোমার জন্য $3000 পাঠাবো যাতে তুমি জেলে ভালো মন্দ খেতে পারো। তবে পিলজো কোনো রেসপন্স দেয় না। আর এজন্য জেসন পিলজোকে বলে, যে মানুষ 60 বছর নিজের হৃদয়ে প্রতিশোধকে জীবিত রাখতে পারে সে কখনো খারাপ হতে পারে না, সে কখনো ভুলতে পারে না। আর তারপর যখন জেসন পিলজোর সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়, পিলজো সেই একই স্টাইলে, মানে যেভাবে রেস্টুরেন্টের সাথে হাত মেলাতে সেভাবে হাত মেলায়। তো মরে যাওয়া স্মৃতির মধ্যে, মরে যাওয়া ব্রেনের মধ্যেও কিছু কিছু স্মৃতি এখনো আছে যেটা অটোমেটিক্যালি ব্রেন করে ফেলে, যেটা অভ্যাস ছিল। তো এরপর জেসন কাঁদতে কাঁদতে পিলজোকে জড়িয়ে ধরে এবং কথা দেয়, তুমি যতদিন বেঁচে আছো আমি তোমাকে দেখতে আসবো। তবে যদিও পিলজোর মস্তিষ্ক পুরোপুরি জেসনকে ভুলে গিয়েছে, কিন্তু তারপরও জেসন আসবে। আর তারপর আমরা পিলজোর ঘরের দেয়ালে সেই ছবিটা আঁকা দেখতে পাই, যেখানে পিলজো হেনায়ের সঙ্গে, মানে ওর বোনের সঙ্গে বসে রয়েছে। আর সিনেমার লাস্টে একটা ডায়লগ আসে যে মানুষ যদি সব ভুলে যায়, দুইটা জিনিস ভুলে না, এক হচ্ছে নিজের অভ্যাস আর একটা হচ্ছে নিজের পাপ। আর এখানেই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। তো এই সিনেমাতে কি মেসেজ দেওয়া হয়েছে এটা অবশ্যই তুমি স্পষ্টভাবে বুঝতে পেরেছো। অথচ বাংলাদেশে যেমন আমি বুঝতে পেরেছি সিরিয়াসলি, যে বাংলাদেশে যে আমরা কাহিনীগুলো শুনি কোনো কাহিনীটাই স্টেবল না, এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। শুধু বাংলাদেশ না, সব জায়গায় কন্টিনিউয়াসলি স্টোরি চেঞ্জ হয়। যে যখন পাওয়ার আসে, যে যখন যেভাবে হয় সেভাবে সবকিছু চেঞ্জ হয়। ইভেন ভারতের ব্যাপারটাও দেখো, ভারতে কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত গান্ধীজিকে আমরা জানতাম যে খুবই সম্মানিত একটা লোক, এখন কিন্তু গান্ধীজিকে ওইখানে কেউ দেখতে পায় না, উল্টো তাকে মনে করে তার জন্যই ভারতের সবচেয়ে ক্ষতি হয়েছে। তো এভাবেই প্রত্যেক জায়গারই কাহিনী চেঞ্জ হয়। এই কারণটা হচ্ছে ওই সময়ের যে সিচুয়েশন ছিল, ওই সময়ের আন্দাজে যে ডিসিশন গুলো নেওয়ার প্রয়োজন পড়েছিল, বর্তমান সময় এসে দেখা যায় তুমি যখন ওই সমস্যা থেকে বেরিয়ে আসো তখন ওই জিনিসগুলো অনেক ইজি মনে হয়। তো যাই হোক, সিনেমার কাহিনী কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবে। ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।